নমস্কার সবাইকে। তো তোমরা জানো যে আজকে আমি এতদিন গুগল মিটে ক্লাস করেছিলাম, ঠিক আছে। তো আজকে তোমাদের সমস্যার কারণে ইউটিউবে লেকচারগুলো আপলোড করে দিচ্ছি বা ক্লাসটা, ঠিক আছে। তো আজকে হচ্ছে ক্লাস নম্বর 3। কী কী আছে আজকে ক্লাসে আমি তোমরা পিডিএফটা আশা করছি বের করে নিয়েছো, বা পিডিএফ যদি বার করো নি তাহলে সেখান থেকে দেখবে। দেখার পর ভিডিওটি যখন পুরোপুরি দেখা হয়ে যাবে তারপর আমাকে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করে দেবে, আমি তারপর ইন্টারভিউ নিয়ে নেবো, ঠিক আছে। যেরকম ছিল সেরকম চলবে, শুধু ক্লাসটা ইউটিউবে আপলোড হবে, ঠিক আছে। তোমাদের যেরকম খুশি যখন টাইম হবে তখন দেখে নেবে। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, বর্তমান রাষ্ট্রপতির নাম মাননীয় শ্রীমতী দ্রৌপদী মুর্মু। বর্তমান প্রধানমন্ত্রীর নাম মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ঠিক আছে। আচ্ছা, এরপর ইন্টারভিউতে কিছু সাধারণ প্রশ্ন তো জানতে হয়। যেমন কি, তোমাকে যদি বলা হয় যে নিজের সম্পর্কে কিছু বলো, কী করবে? যখন এরকম তোমাকে একটা অফার দেবে যে নিজের সম্পর্কে কিছু বলো, একটা ধন্যবাদ বলবে, ঠিক আছে। তারপর বলবে আমার নাম যা হচ্ছে আমি এখান থেকে পড়াশোনা সম্পন্ন করেছি। প্রথম থেকে বলবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, ঠিক আছে। বা তারপর যদি করে থাকো এমএ বা সেগুলো বলবে, ঠিক আছে, এমএ এমএসসি। পড়াশোনার পাশাপাশি আমি ড্যাশ বিষয়ে দক্ষতা অর্জন করেছি, এটুকু বললেই ভালো, ঠিক আছে। বেশি আর ইনক্লুড না করাই ভালো, যতটা পাবে শর্ট টার্মে দেওয়াই ভালো। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করতে পারে কেন আমরা আপনাকে নিয়োগ দেবো, ঠিক আছে, বা আমরা আপনাকে নেব কেন, বা তুমি দিয়েও বলতে পারি যে আমরা তোমাকে নেব কেন। বলবে যে আমার দক্ষতা এবং অভিজ্ঞতা এই পদের জন্য মানানসই, ঠিক আছে। আমি দ্রুত শিখতে পারি, টিমের সাথে ভালোভাবে কাজ করতে পারি এবং দায়িত্ব নিয়ে কাজ সম্পন্ন করি। আমি প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখতে পারবো বলে বিশ্বাস করি। এগুলো হচ্ছে স্মার্ট উত্তর, ঠিক আছে। এরকমভাবে এগুলো বলবে। নেক্সট জিজ্ঞেস করতে পারে আপনার শক্তি কী। পরিষ্কার করে ভাবে বলবে আমার প্রধান শক্তি হলো সততা, সময়ানুবর্তিতা এবং সমস্যা সমাধানের দক্ষতা। চাপের মধ্যেও আমি শান্ত থেকে কাজ করতে পারি। আচ্ছা, আপনার দুর্বলতা কি জিজ্ঞেস করতে পারে। পরিষ্কারভাবে বলবে যে আমার দুর্বলতা, আচ্ছা এটা যদি জিজ্ঞেস করে যে আপনার দুর্বলতা কী, তো তোমার দুর্বলতা যা সেটা সঠিকভাবে বলে দেবে, ঠিক আছে। আমি এখান থেকে ক্লাস করে দেবো বা এটা বলে দেবো, এটা ঠিক হবে না। তোমার দুর্বলতা কী সেটা তুমি নিজেই ভালোভাবে বলবে, ঠিক আছে। আমি যখন ইন্টারভিউ নেবো আমাকে একটা প্রশ্ন করবে যে আমার দুর্বলতা কী, আমি শিখে দেবো, ঠিক আছে। এটা তোমার নিজের ব্যক্তি সাপেক্ষে আলাদা আলাদা হতেই পারে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে আপনার ক্যারিয়ারের লক্ষ্য কী। এগুলো করবে না সাধারণত, ঠিক আছে। বা যদি জিজ্ঞেস করে তাহলে বলবে যে স্বল্প মেয়াদি এই পদের দায়িত্ব ভালোভাবে শিখে দক্ষ হতে চাই, দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের সাথে থেকে নিজেকে একজন দক্ষ পুলিশ কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই, ঠিক আছে। আচ্ছা, জিজ্ঞেস করতে পারে চাপের মধ্যে কাজ করতে পারেন কি। পরিষ্কারভাবে বলবে জি স্যার, চাপের মধ্যে কাজ করতে পারি। আমি কাজের অগ্রাধিকার ঠিক করে পরিকল্পনা অনুযায়ী কাজ করি, এতে চাপ কমে এবং কাজ সঠিকভাবে সম্পন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস রয়েছে, আপনার প্রত্যাশিত বেতন কত, এটা বলা ঠিক হবে না, ঠিক আছে। এটা জিজ্ঞেস করবে না, চিন্তা করো না, এটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এরপর নেক্সট যে টপিক হচ্ছে সেটা হচ্ছে তোমাকে ভারত নিয়ে কিছু জানতে হবে, ঠিক আছে। কারণ আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের জনগণ। তো ভারত নিয়ে বেসিক কিছু জানবে কীরকম না, ভারতের কোন জায়গায় কী কী রয়েছে, ঠিক আছে। যেমন দিল্লিতে রয়েছে লালকেল্লা, কুতুব মিনার, হুমায়ুনের সমাধি, বহু সাম্রাজ্যর রাজধানী, ঠিক আছে। আগ্রা, আচ্ছা আগ্রা উত্তরপ্রদেশ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, উত্তরপ্রদেশ আর কী কী রয়েছে, তাজমহল রয়েছে, আগ্রা ফোর্ট রয়েছে। বারাণসীতে কী কী রয়েছে, এটা উত্তরপ্রদেশ, ঠিক আছে। এখানে রয়েছে বিশ্বের প্রাচীনতম বস্তিগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান, ঠিক আছে। গঙ্গা ঘাট এখানে রয়েছে। লখনৌতে কী কী রয়েছে, লখনৌতে রয়েছে নবাবী সংস্কৃতি, ইমামবাড়া, ঠিক আছে। এগুলো জেনে নেবে, ইমামবাড়া কোথায় আছে না, লখনৌতে। আচ্ছা, নেক্সট স্বর্ণ মন্দির কোথায় আছে না, অমৃতসরে। জালিয়ানওয়ালাবাগ ঘটনা কোথায় ঘটেছিল, অমৃতসরে, ঠিক আছে। এগুলো জেনে নেওয়া উচিত আমাদের। হাওয়া মহল বা পিঙ্ক সিটি যেমন আমরা জয়পুরকে বলা হয়, ঠিক আছে। সিটি প্লেস বা লেক পিচালো উদয়পুরে অবস্থিত। এরপর যেমন ধরো ব্লু সিটি কাকে বলা হয়, যোধপুরকে, ঠিক আছে। সবরমতী আশ্রম কোথায় রয়েছে, গুজরাটের আহমেদাবাদে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ, এগুলো তো জানো কলকাতাতে রয়েছে।
প্রাচীন পাটলিপুত্র বা মৌর্য সাম্রাজ্যর কেন্দ্র পাটনা বিহার, গৌতম বুদ্ধের নির্বাণ স্থান বা মহাবোধি মন্দির এগুলো রয়েছে বোধগয়াতে, ঠিক আছে, বোধগয়া। সূর্য মন্দির, এটা সবাই জানো, এটা কিন্তু মাথায় রাখবে, সূর্য মন্দিরটা ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত একটা স্থান, ঠিক আছে, এবং এটা কোণার্ক মন্দির নামে পরিচিত, উড়িষ্যাতে রয়েছে, ঠিক আছে। সূর্য মন্দির উড়িষ্যার কোণার্কে রয়েছে, ঠিক আছে, বা অনেক সময় আমরা বলি কোণার্ক মন্দির। আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হচ্ছে হাম্পি, কর্ণাটক। পল্লব যুগের শিলা মন্দির বলা হয় মহাবলীপুরম, তামিলনাড়ু। চোল রাজবংশের যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, বৃহদেশ্বর মন্দির কোথায় রয়েছে না, তাঞ্জাভুরে, ঠিক আছে। মীনাক্ষী মন্দির মাদুরাইতে অবস্থিত। চারমিনার বা গোলকোন্ডা ফোর্ট হায়দ্রাবাদে অবস্থিত। বিখ্যাত মন্দির ও ভাস্কর্য রয়েছে মধ্যপ্রদেশে। সম্রাট অশোকের আমলের যে ছিল বোধি স্তূপ, ঠিক আছে, এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, বোধি স্তূপ। কে বা কে বলবে না, বোধিস্তূপটা কার সময় হয়েছিল বা কোন রাজার আমলে, ঠিক আছে। তো বোধিস্তূপ হচ্ছে সম্রাট অশোকের আমলে হয়েছিল। মুঘল বাগান বা ডাল লেক কাকে বলা হয়, শ্রীনগরকে, ঠিক আছে। আচ্ছা, এরপর কিছু কিছু উল্লেখযোগ্য নদী, যেমন ভারতের মূল নদী হচ্ছে গঙ্গা নদী, ঠিক আছে। ভাগীরথী, ওগুলি হচ্ছে গঙ্গার প্রধান শাখা নদী। তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের প্রধান ও খরস্রোতা নদী। দামোদরকে বাংলা দক্ষ বলা হয়। মহানন্দকে উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ নদী বলা হয়। জলঢাকা হচ্ছে সিকিম ভুটান জলঢাকা নদী সিকিম ভুটান সীমান্ত থেকে উৎপন্ন, ঠিক আছে। রূপনারায়ণ, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলন। পুরুলিয়া ও মেদিনীপুর অঞ্চলে প্রভাবিত হচ্ছে একটি নদীর নাম, সেটা হচ্ছে সুবর্ণরেখা। বীরভূম ও মুর্শিদাবাদে প্রবাহিত নদীর নাম হচ্ছে ময়ূরক্ষী। দেখো, এগুলো নিজের নিজের জেলা হিসাবে মুখস্থ করে নেবে যে আমার জেলা দিয়ে কোন কোন নদী রয়েছে, ঠিক আছে। আমি তোমাদের জেলাগুলো ইউটিউবে পোস্ট করে দিয়েছি, সেখান থেকে দেখে নেবে, জেলা নিজের মাস জেনে নেবে, ঠিক আছে। বীরভূম ও বর্ধমান জেলায় প্রভাবিত অজয়নগর। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় প্রভাবিত কংসাবতী নদী। উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে প্রভাবিত নদী হচ্ছে ইচ্ছামতী নদী, ঠিক আছে। নবদ্বীপের কাছে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে জলঙ্গি নদী। চূর্ণী হচ্ছে জলঙ্গি নদীর একটি ধারা, ঠিক আছে। চূর্ণী হচ্ছে জলঙ্গি নদীর একটি ধারা। সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে মাতলা নদী, খুব ইম্পর্টেন্ট নদী, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ভারতের কিছু বিখ্যাত মনীষীগণ, যেমন মহর্ষি বেদব্যাস, বেদ সংকলন করেছিলেন, মহাভারত রচনা করেছিলেন, ঠিক আছে। যেমন মহর্ষি বাল্মীকি রয়েছিলেন, রামায়ণ রচনা করেছিলেন। পতঞ্জলি যোগসূত্রের প্রণেতা বা প্রণয়িতা, ঠিক আছে। চাণক্য বা কৌটিল্য অর্থশাস্ত্রের রচয়িতা বা মহান রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন তিনি। আয়ুর্বেদের অন্যতম প্রধান আচার্য হচ্ছেন মহর্ষি চড়ক। মহর্ষি সুশ্রুত প্রাচীন শৈল চিকিৎসার জনক। এবার মধ্যযুগে কিছু কিছু রয়েছিলেন ঋষি, ঠিক আছে, যেমন আদি শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক। রামানুজাচার্য বিশিষ্ট দ্বৈত দর্শনের প্রবর্তক। মাধবাচার্য দ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক। কবির দাস ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান সাধক। চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক, ঠিক আছে। রাজা রামমোহন রায় ভারতীয় নবজাগরণের অগ্রদূত। স্বামী বিবেকানন্দ বেদান্ত দর্শনের বিশ্বপ্রচারক। শ্রী অরবিন্দ দার্শনিক যোগী ও চিন্তাবিদ। রবীন্দ্রনাথ ঠাকুর কবি, দার্শনিক ও নোবেলজয়ী, ঠিক আছে। মহাত্মা গান্ধী সবাই জানো, অহিংসা এবং সত্যাগ্রহের প্রবক্তা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ দার্শনিক এবং রাষ্ট্রপতি, পশ্চিমবঙ্গের বিখ্যাত। আচ্ছা শোনো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, যাকে আমরা শিক্ষক দিবসের দিনে ভালোভাবে জানি বা আমরা তাকে শিক্ষক দিবসের দিনে ভালোভাবে একটু শ্রদ্ধা করি, তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ কিন্তু ভারতের রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে, এটা মাথায় রাখবে। অনেক সময় এটা আমাদের জিজ্ঞেস করে দেই, ধরো এখন হয়তো তোমাদের তো শিক্ষক দিবস সামনে নেই, কিন্তু অনেক সময় ইন্টারভিউ সময় হয়েছিল, তো জিজ্ঞেস করেছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ কে। তো পরিষ্কারভাবে বলবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ হচ্ছেন ভারতের একজন রাষ্ট্রপতি ছিলেন এবং মহান দার্শনিক ছিলেন, ঠিক আছে। আচ্ছা, এরপর যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত মনীষীগণের নাম জানতে হবে। যেমন প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গে বহু যুগ ধরে বিভিন্ন ধরনের বিজ্ঞান, শিল্প, সমাজচিন্তায় অসংখ্য বিখ্যাত মনীষী উপহার দিয়েছেন, ঠিক আছে। তার মধ্যে রয়েছে প্রধান রবীন্দ্রনাথ ঠাকুর, কবি, দার্শনিক, নোবেলজয়ী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক বাংলা উপন্যাসের পথিকৃৎ, ঠিক আছে। মাইকেল মধুসূদন দত্ত মহাকাব্যের জনক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানবতাবাদী সাহিত্যিক, ঠিক আছে, কথা সাহিত্যিক ছিলেন তিনি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানবতাবাদী কথাসাহিত্যিক ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ। স্বামী বিবেকানন্দ ছিলেন দার্শনিক ও চিন্তাবিদ। ঠিক আছে। এরপর বিজ্ঞান ও শিক্ষায় কে কে কী ভূমিকা দিয়েছেন না, জগদীশচন্দ্র বসু দিয়েছেন, পদার্থবিদ ও জীববিজ্ঞানী ছিলেন তিনি। আমরা জানি যে তিনি প্রথম উদ্ভিদের প্রাণ আছে সেটা তিনিই বলেছিলেন। সত্যেন্দ্রনাথ বসু তিনি একজন পদার্থবিদ ছিলেন। ঠিক আছে। বোন আইনস্টাইন তত্ত্বের প্রবক্তা ছিলেন। মাথায় রাখবে, এগুলো জিজ্ঞেস করতে পরীক্ষার জন্য। ঠিক আছে, তার জন্য আমি এগুলো দিয়েছি বুকে। প্রফুল্লচন্দ্র রায় রসায়নবিদ ও শিক্ষাবিদ ছিলেন। আচার্য জগদীশচন্দ্র বোস। ঠিক আছে, আমরা একটা আগে পড়লাম, সেটা একই ব্যাপার। সত্যজিৎ রায় যেমন ছিলেন চলচ্চিত্রকার এবং লেখক ছিলেন। ওস্তাদ আলাউদ্দিন খান শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী ও সুরকার ছিলেন। ঠিক আছে। এরপর সমাজ চিন্তা ও রাজনীতিবিদ কিছু কিছু ছিলেন, যেমন রাজা রামমোহন রায় নবজাগরণের অগ্রদূত। পরীক্ষার সময় এগুলো, ইন্টারভিউর সময় শর্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, তোমার উচিত হচ্ছে এগুলো জেনে নেওয়া। ঠিক আছে। রাজা রামমোহন রায় যেমন ছিলেন নবজাগরণের অগ্রদূত। সুভাষচন্দ্র বসু ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। আমরা জানি হরিপুরা ও ত্রিপুরাতে তিনি লিড করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে। ঠিক আছে। আচ্ছা, এরপর কিছু জিনিস হচ্ছে, যেমন ভারতের কিছু কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নিয়ে জানতে হবে। ঠিক আছে। যেমন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যপাল হচ্ছে আব্দুল নাজির। অরুণাচল প্রদেশের পেমা খান্ডু মুখ্যমন্ত্রী হচ্ছেন আর রাজ্যপাল হচ্ছেন খায়বল্য ত্রিবিক্রম পার্নিক। ঠিক আছে। আচ্ছা, এটা আজকে থাক, এটা কালকে ক্লাসে করে দেবো। ঠিক আছে, তো এটা নিয়ে চিন্তা করতে হবে না, আজকে তো থাক। এরপর তোমরা যারা ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করে দেবে, সেখান থেকে আমি ইন্টারভিউ সরাসরি নিয়ে নেবো। ঠিক আছে। দেখো, ইন্টারভিউ একটা কথা বলি, ইন্টারভিউ তথ্য জানলে হবে না। ইন্টারভিউর রুমে গিয়ে তোমার মুখের এক্সপ্রেশন কীরকম থাকবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম থাকবে, কোন কোন কোশ্চেনগুলো স্কিপ করতে হবে, সেগুলো তো মক ইন্টারভিউ দিতেই হবে। ঠিক আছে। তথ্য জানলে ইন্টারভিউ কখনো ভালো হবে না। একটা ইন্টারভিউতে যদি ভালো মার্কস পেতে চাও, ভালো কোয়ালিটির নাম্বার পেতে চাও, তাহলে তোমাকে প্রচুর মক দিতে হবে। ঠিক আছে। তো তোমরা যারা আমার সঙ্গে কানেক্ট অলরেডি হয়ে গেছো, হোয়াটসঅ্যাপে আসো। ঠিক আছে, আমি তো গ্রুপে ভিডিওটা দিয়ে দেবো এক্ষুনি, লিঙ্কটা। তো ভিডিওটি দেখার পর আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করে দেবে, আমি তারপর ইন্টারভিউ নিয়ে নেবো। ঠিক আছে, সেই সময় নিয়ে নেবো ইন্টারভিউ। এবং যদি কেউ নতুন থাকো তাহলে আমাকে 6297186616 নাম্বার হোয়াটসঅ্যাপ করবে, আমি এই বুকটাও দিয়ে দেবো এবং ইন্টারভিউর জন্য গাইডও করে দেবো। ঠিক আছে। তো ভিডিওটা বেশি বড় করছি না, সবাইকে নমস্কার, জয় হিন্দ।